সুপ্রভাত। সবাইকে জানাই নতুন একটা দিন, নতুন একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর হাসি খুশিতে আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, দেখতে দেখতে 23শে মে এসে গেল। আর কালকে একটু এত বৃষ্টি হয়েছে দুপুরবেলায়, তাই আজকের ওয়েদারটা কিন্তু বেশ একটু মনোরম। সেই সঙ্গে আজকে বুদ্ধ পূর্ণিমা। তোমাদের সবাইকে জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আর আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম আজকে রান্নাঘরের কাজকর্মের সাথে সাথে না তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করব, যেগুলো আমিও অন্যের কাছ থেকে দেখে দেখে এতদিনের জীবনের শিখেছি। রান্নাঘরে কাজ করতে গেলে না অনেক ছোটোখাটো জিনিস, মানে ছোটোখাটো ট্রিক্স আছে, যেগুলো যারা জানো তারা তো জানো, আবার যাদের নতুন কাজ করছো, যারা নতুন দেখে শিখছো, জীবনে কিন্তু শেখার কোনো বয়স হয় না। আমি আজও শিখে যাচ্ছি, আমি এখনও ছোটদের কাছ থেকেও শিখি, বড়দের কাছ থেকেও শিখি। তো যেই টিপসগুলো আমি আজকে রান্নাঘরে কাজ করতে করতে তোমাদের সাথে আজকে এই দরকারি ভীষণ কাজে লাগে এই টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর সারাটা দিন কেমন কাটাই সেটার সঙ্গেও তোমরা সঙ্গে থেকো, তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর আজকের বুদ্ধ পূর্ণিমার দিনে আমার এই যে কালকের থেকেই এই টুনি বাল্বটা লাগানো ছিল, সেটা না নষ্ট হয়ে গেছে, আর জ্বলছেই না। আমার মনে হয় টুনি বাল্বটা ঠিক আছে, কিন্তু কানেকশানের কোনো একটা প্রবলেম হয়ে গেছে। এটা আবার লোক ডেকে ঠিক করতে হবে। তো আজকে আমার ঠাকুর সেবা দেওয়াও হয়ে গেছে, ঠাকুরের একটু আজকে পাঁচালি পড়ে নিয়েছি গুরুদেবের। আর আজকের প্রথম টিপস হচ্ছে, আমি যখন আলু সেদ্ধ করি, এই আলুর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিই। তাতে কি হয়, আলুর খোসাগুলো খুব সুন্দর করে ছেড়ে আসে। আগে যেরকম অনেক সময় সেদ্ধ হতে গেলে আলুর খোসা ছুলতে গেলে একদম খাবলা খাবলা উঠে আসে, কিন্তু এটা একদম সুন্দর করে উঠে আসবে। এবার আমি আলু সবসময় সেদ্ধ করে কিছুটা রেখে দিই, কারণ স্টকে যদি একদিন দুদিন রাখা যায়, মানে স্টকে যদি তোমার আলু একটু সেদ্ধ করে রাখা থাকে, ফ্রিজে একটা টাপারওয়্যারের কন্টেনার বা এয়ারটাইট কন্টেনারে যদি রেখে দিই, তাহলে যখন তখন একটু আলুর পরোটা বা কখনো একটু আলু সেদ্ধ মাখা বা অনেক কাজে লাগে। মানে এই জন্য আলু আমি আজকে যখনই থাকে না তখন আলু 4টে অ্যাটলিস্ট বয়েল করে রেখে দিই। বসিয়ে দিলাম আলু সেদ্ধটা। এবার এটা 3টে সিটি মারবে, তারপরে আমি করব। আলু সবসময় জলের মধ্যে যদি অনেকক্ষণ থাকে তাহলে কিন্তু জল ঢুকে যায় ভেতরে। আলুগুলো যখনই সিটি মারা হয়ে যাবে তখন ওই তুলে নিয়ে আলুগুলোকে তারপর একটু ড্রাই করে রাখলে সবসময় ভালো। আরেকটা রান্নাঘরের খুব ইউজফুল যেটা, সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই স্প্রে বটলটা যদিও ডিঙ্গুর পারফিউম শেষ হয়ে গেছিলো, আমি তার মধ্যে এই যে দেখো এত ক্লিনার রয়েছে, কিন্তু এইগুলো ধরো পরিষ্কার তো করি, কিন্তু সব থেকে পোকামাকড় চলে যায় বা রান্নাঘরে কোনো আষ্টে গন্ধ থাকে না। এর জন্য এইটা কিন্তু আমার সব থেকে বেশি কাজে লাগে। আমি সকালবেলায় উঠে না এই স্প্রে বটলটা থেকে যেই সলিউশনটা করে রেখেছি আমি স্প্রে করে দিই, এতে গন্ধটাও চলে যায় আর কোনো রকম মাছি ফাছি আসে না। সেটা দিয়েছি হচ্ছে এইরকম ভিনিগার, হোয়াইট ভিনিগারের 2 ঢাকনা ভিনিগার, আর যে কোনো লিকুইড সোপ আমি যেরকম এটা ব্যবহার করে, তো আমি এই লিকুইডটা এর মধ্যে দিয়ে দিয়েছি 1 ঢাকনা, আর জল, সেই জলটা দিয়ে এই একটা পুরনো স্প্রে বটলের মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছি। এবার রোজ সকালবেলায় উঠে যখন ক্লিন করি, 1 ফোঁটা তেল থাকে না, আর খুব পরিষ্কার হয়ে যায় একদম, গ্যাস থেকে শুরু করে টেবিল কাউন্টারটা। এই জন্য এই জিনিসটা আমার কাছে খুব ইউজফুল লাগে, এটা তোমরাও করে দেখতে। আমার 3 নম্বর টিপস হচ্ছে, এটা আমার ভীষণ কাজে লাগে। এইরকম একটা বোতলের মধ্যে আমি এইরকম একটা ফুটো করে নিয়েছি গরম শিক দিয়ে, তার মধ্যে আমি রেখে দিয়েছি কিছু গুঁড়ো সাবান। এতে কি হয়, অনেক সময় না গুঁড়ো সাবান যখন রাখি আমার রান্নাঘরে না, বেসিন পরিষ্কার করার সময় অনেক সময় ঠাকুরের বাসন বা কিছুতে একটুখানি গুঁড়ো সাবান যখন দরকার হয় তখন আর ঢাকনাটা খুলতে হয় না, এরকম করে একটু ঢেলে নিলেই হয়ে যায়। খুব
খুব সহজেই, মানে অনেক সময় দেখবে জল পড়ে পড়েই ঢাকনাটা ভিজে যায়, এখানে সাবান লেগে থাকে, কিন্তু এটা একদম পরিষ্কার সুন্দর থাকে। একটা সফট একটা কৌটোর মধ্যে ছিদ্র করে, এটাও আমার রান্নাঘরে ভীষণ কাজে লাগে। মানে যখন আমি বেসিনে কোনো কাজ করতে যাই তখন আমার কাছে এটা খুব উপকারী মনে হয়। এইরকমভাবে খুব সহজেই আমি এটা মেজে ফেলতে পারবো। এমনিতে তো ভীম থাকেই এখানে, কিন্তু অনেক সময় থাকে ঠাকুরের বাসন বা ছোঁয়াছানির একটা ব্যাপার থাকে যে আষ্টে গন্ধ থাকে, তখন এই সাবান একটুখানি নিয়ে আমি পরিষ্কার করে নিতে পারি, আবার ঢাকনা খোলার কোনো দরকার পড়ে না। চায়ের বাসনটাও সুযোগে ধোয়া হয়ে গেল। এবার এইটা নিয়ে হাতের কাছে আমি রেখে দেবো। আর কালকে আমরা আর্সেলানের বিরিয়ানি খেয়েছিলাম, তারই একটুখানি আবার রয়ে গেছিলো, তো আজকে সেটা গরম করে টিফিনকে সকালবেলা ব্রেকফাস্টে দিয়ে দেবো। আর আমি করেছিলাম লাচ্ছা পরোটা, কালকে রাত্রিবেলায় সেই লাচ্ছা পরোটা দিয়ে এগরোল বানিয়েছিলাম, আমি খাবো সেই ব্রেকফাস্ট। এটা একটু গরম করে নিলাম। এটা তিতুনের সকালে খেয়ে নেবে, তারপরে আর দুপুরে খাবে বলে মনে হয় না। আর এইসব বিরিয়ানি টিরিয়ানি থাকলে এত খুশি হয়ে যায় সবাই, সব বাচ্চা থেকে বড় সবাই। আর্সেলানের বিরিয়ানি তো সবাই ভালোবাসে। আর বিরিয়ানিটা আমরা ছোটবেলায় অত পাইনি, কিন্তু এখন বিরিয়ানিটার এত চল হয়ে গেছে। আমার তো ফেভারিট, বিরিয়ানিও ভাল লাগে, চাইনিজও ভাল লাগে। কালকে আমি লাচ্ছা পরোটা বানিয়েছিলাম, লাচ্ছা পরোটা দিয়ে এগরোল করেছিলাম। আর কালকে অনিতা বলে আমার একজন বোন এসেছিল, তাকে করে দিয়েছিলাম। এখন এইরকম করে রেখে দিয়েছি, এখন ভেজে নেব। ভেজে নিলেই এত টেস্ট, মুচমুচে হয়। আজকে এরকম রোদ উঠেছে, সামনের ফুলগুলো না খুব সুন্দর দেখতে হয়। একটু বাইরে বেরিয়ে এই ফুলগুলো যখন দেখি না, মন ভরে যায় একদম। নিয়ে নিলাম আমার ব্রেকফাস্ট। এবার আমি গিয়ে তিতুনের সাথে ব্রেকফাস্ট করি। আর ঋষি রাত্রিবেলায় রাত জেগে কাজ করে এসে ঘুমোয়, তো তাই জন্য ওই ঘরটা একদম অন্ধকার থাকে আর বেশ ঠান্ডা, এসিটাও একটু চলতে থাকে, তো আর কোনো পাখা ফাঁকা চালাবো না। ওই ঘরে গিয়ে এখন একটু ব্রেকফাস্টটা খেয়ে আসি। ওই ঘরে আর ভিডিও শ্যুট করবো না, কারণ ভীষণ অন্ধকার। আর আমার 4 নাম্বার টিপস হলো, ভাত যখন এরকম ফুটে আসবে, একটা ফুট দেবে, তখন আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এই চালটার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ জল দিতে হবে, তাহলে কি হবে 5-10 মিনিটের মধ্যে ভাত হয়ে যাবে। আমি আরেকবার ফুটিয়ে মার গেলে নেব, এটাতে আমার গ্যাসেরও সাশ্রয় হয়। তারপরে এই সময়টুকু আর ভাতটা গলে যাওয়ার বা কোনো রকম ভয় নেই, আমি বসে একটু আমার এডিটের কাজ করতে পারবো বা নিজের কাজ করতে পারবো। আর আজকে দুপুরে বানাবো মাছ ভাজা। এই মাছগুলো এনে রেখেছি, আর ছেলে মেয়ে বাড়িতে রয়েছে, তাই জন্য মুখার্জি মশাই তো নেই। আর আজকে মাছ ভাজা, ডাল এইসবই মেনু করব। তো তার জন্য কিছু মাছ বের করে রাখি, আর বাকি মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই। ডিনারটা ফ্রিজে ঢোকাই। সেই দিন কী হয়েছে, আমি 5টা কাতলা মাছের পেটি ভেজে রেখে গেছিলাম, রেখে আমি চলে গেছি একটু বাইরে কাজে। এসে দেখি টিফিন বক্স ঢাকনা একদম আটকানো ছিল এয়ার টাইট করে, কিন্তু যেহেতু গরম ছিল আমি ফ্রিজে ঢুকিয়ে রাখিনি। আর এইখান দিয়ে বিল্লি ঢুকে 5টা মাছ বসে বসে খেয়েছে। কী যে আফসোস লেগেছে, 5টা মাছের মানে 5টা মাছই খেয়ে নিল। অবশ্য 6 পিস ছিল, 1 পিস রেখে দিয়েছিল আমাদের জন্য। আর সেই মাছ তো আর আমরা খাবো না, ওদের মুখ দেওয়া মাছ। সেই মাছটা ডিঙ্গুকে পরের দিন দিয়ে দিয়েছিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে। আগে যদি খোসাগুলো ছাড়িয়ে দিতাম তাহলে না কেমন ক্যাতক্যাতে হয়ে যায়, আলুর ভেতরে মনে হয় জল ঢুকে যায়। আর আলুর পরোটা যদি করতে যাই তখন খুবই অসুবিধা হয়। এত সুন্দরভাবে খোসাগুলো থাকলে সেদ্ধ হয়ে যায়। আমার প্রেসার কুকারে মোটামুটি 3টে সিটি পড়লো। এই ডালে দিয়ে দেবো একটু নুন,
আর একটু কাঁচা তেল আর একটা লঙ্কা। এটা আমি একসাথেও বসিয়ে নিতে পারতাম, কিন্তু যেহেতু আজকে 4টে আলু, এখানে একটা দুটো আলু বা পেঁপে সেদ্ধ হলে ডালটা আর আলু এই সাইড দিয়ে একসাথে দিয়ে হয়ে যেত, কিন্তু আজকে আমি বড় বড় 4টে আলু দিয়েছি, তাই এটা হলো না, একসাথে করলাম না, আলাদা আলাদা করলাম। এটা না তাড়াতাড়ি চটজলদিতে এত সুবিধা হয়, ধরো ভাত ডাল আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ ডিমও সেদ্ধ দিয়ে দেওয়া যায় একসাথে করে, ঝপাঝপ ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত ডিম সেদ্ধ, ব্যাস প্রেশার কুকারে 2 কি 3টে সিটি, যার যার প্রেশার কুকার যেরকম। এবার ওটা সিটি মারুক, আমার ডালটা সেদ্ধ হতে হতে আমার মা তো শিলিগুড়িতে থাকে, মার সাথে একটু কথা বলে আসে। এবার বাজে হচ্ছে 11:30। এই গরমকালটা কবে শেষ হবে বলো তো? এরপরে আবার ভোট, এই গরমের মধ্যে যেতে হবে আমাদের, এখনো ভোট হয়নি। ভোট সকাল সকাল গিয়ে দিয়ে আসবো, তারপর 4 তারিখের পরে কি হবে সব নেতাদের এখন বুদ্ধি করছে। আমাদের যেমন পরীক্ষার সময় হয়, পরীক্ষা দেওয়ার পর কি হলো, ওনাদেরও হবে তাই। আর এই যে ভাতটা ঢাকা দিয়ে রেখে গেছিলাম, সুন্দর চালগুলো ভাত হয়ে গেছে, আর ভাত গলে যাওয়ারও কোনো আশঙ্কা থাকে না। এবার এর মধ্যে আর একটু জল দিয়ে দিই, যাতে ভাতটা একটু আঠা আঠা না হয়, কারণ মার যদি গায়ে লেগে থাকে তাহলে তো ভাতটা একটু আঠা আঠা হবে। এবার একটা জাস্ট ফুট দিয়েই নামিয়ে দেবো, সুন্দর ঝরঝরা ভাত রেডি হয়ে যাবে। আর ভাত বসিয়ে একটা জ্বালা থাকে, যে ভাত গলে গেল না তো, এটাতে সেই সমস্যা হয় না। আর এইদিকে যে ডালটা বসিয়েছিলাম দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে সোমবার দিয়ে দিলে, ফোড়ন দিয়ে দিলেই হয়ে যাবে। আর যেই দিন কোনো দিন তাড়া থাকে বা রান্না করতে ইচ্ছে করে না, এই ট্রিক্সগুলো কিন্তু ভীষণ কাজে আসে। একসাথে ডিম সেদ্ধ আলু সেদ্ধ একটু ডাল বসিয়ে হয়ে যায়। এবার আলুটা ছুলে তোমাদের দেখাই যে কি সুন্দরভাবে আলুগুলো ছুলে আসে, যদি নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করা যায়। নইলে কি একদম লেগে লেগে থাকে আলুর গায়ে খোসাগুলো, অনেক সময় ওটাকে ছাড়াতে অসুবিধা হয়। আর আজকে ডালের মধ্যে রসুন আর পেঁয়াজ ফোড়ন দিলাম। এমনিতে রাঁধুনি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা ডালও করি, আজকে একটু পেঁয়াজ ফোড়ন দিলাম, কারণ ঋষি তিতুন খুব ভালোবাসে। ওরে বাবা! আর রান্না করতে করতে আরেকটা টিপস বলি তোমাদের, সেটা হচ্ছে সব সময় আমাদের হাতে কিন্তু সেকা লাগে বা ফোসকা পড়ে, মাছ ভাজতে গিয়ে ফোসকা পড়ে, তখন সব থেকে ভালো একটা ট্রিক্স বলছি, এইটা হচ্ছে মহা ঔষধ। যদি হাতে একটু ফোসকা পড়ে বা গরম লেগে যায়, তাহলে আমি সব সময় যেটা ঘরে রাখি সেটা হচ্ছে পাকা তেঁতুল। এই কন্টেনারে, একটা কাচের কন্টেনারে করে, যেহেতু তেঁতুলটা তো টক, কাচের কন্টেনারে রাখাই সুবিধা। একটুখানি তেঁতুল নিয়ে হাতে সেই জায়গাটা একটু এরকম পাকা তেঁতুল নিয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে, বা শুকনো তো লাগে না, শুকনোটা লাগানো যায় না, একটু এটার কাঠটা বের করে সেই জায়গাটায় যদি লাগিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু 10 মিনিটের মধ্যে কোনো জ্বালা যন্ত্রণা কিচ্ছু করবে না, সেই সঙ্গে আবার ফোসকাও পড়বে না। আর রান্না করতে গেলে আমাদের তো সব সময় যে রান্না করবে তার ফোসকা পড়বে, সেই সঙ্গে কোথাও না কোথাও একটু গরম তেল ছিটবে, সেকা লাগবে। এই জন্য ঘরে কিন্তু এই পাকা তেঁতুল রাখাটা ভীষণ দরকারি। আমি এটা এত উপকার পাই, যার জন্য আমার বাড়িতে সব সময় পাকা তেঁতুল থাকে। এইবার আমি আর তিতুন বসে পড়লাম আজকের লাঞ্চ থালি নিয়ে। আর আজকের লাঞ্চ মেনুতে আছে দেখো আলুর চোখা, ডাল, একটু পটল ভাজা, একটু মাছ ভাজা, চাটনি আর স্যালাড। এবার আমি আর তিতুনি বসে বসে আমাদের দুপুরের খাবারটা খাই। আর যা ভিডিও শ্যুট করলাম তাতে এই অবধি প্রচণ্ড বড় হয়ে গেল।
দুপুরের খাওয়া দাওয়ার পরে আবার এক বান্ধবীর কাছ থেকে দেখো গুরু পূর্ণিমার প্রসাদ পেলাম। ওর বাড়িতে পুজো হয়, আবার বিকেলে আরেকটা বাড়িতে নেমন্তন্ন আছে আমার বান্ধবীর বাড়িতে, সেখানেও যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি। কেমন লাগলো তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ওইদিকে মুখার্জি মাঝে আমাকে একটু নর্থ বেঙ্গলের দৃশ্য দেখাবে বলে ভিডিওগুলো পাঠিয়েছে। আমি তো খুব মিস করি আমার নিজের জায়গাকে, আর এত সুন্দর প্রকৃতি নিজের চোখে তো যে গিয়ে দেখতে পারি না, তাই কিছু কিছু ভিডিও ক্লিপ সেইগুলো অ্যাড করে দিলাম। আশা করি তোমাদের একটু ভালো লাগবে, আর ভালো লাগলে কমেন্ট করে জানিও। এগুলো দেখো পাট ক্ষেত, কি অপূর্ব না। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমরা নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই।